কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ ধাতু কিভাবে একটা গোটা সভ্যতাকে বদলে দিতে পারে? আর কিছু মন্ত্র বা স্তোত্র কিভাবে সেগুলো একটা সমাজের ভিত্তি গড়ে তোলে? আজ আমরা ভারতের ইতিহাসের ঠিক এমনই এক সময়ের কথা বলবো, যেখানে লোহা আর মন্ত্র এই দুটো জিনিস মিলে প্রাচীন ভারতকে একেবারে নতুন একটা রূপ দিয়েছিল। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে? মানে লোহা তো একটা ধাতু, আর স্তোত্র হলো কিছু লেখা কথা। এই দুটো জিনিস যা দেখতে গেলে একদমই আলাদা, কি করে একসঙ্গে মিলে একটা বিশাল সভ্যতার ভিত তৈরি করল? চলুন এই রহস্যটাই আজ সমাধান করার চেষ্টা করি। তো চলুন সবার আগে সেই জিনিসটা নিয়ে কথা বলি যা সবকিছু বদলে দিয়েছিল, আর সেটা হলো টেকনোলজি। আমরা কথা বলছি লৌহ যুগের, যখন একটা মাত্র ধাতু এসে খেলার সব নিয়মকানুন একেবারে পাল্টে দেয়। ব্যাপারটা বুঝতে হলে একটু তুলনা করে দেখা যাক। দেখুন, একদিকে ছিল হরপ্পা সভ্যতা, তারা কিন্তু লোহার ব্যবহার জানতই না, অথচ কত উন্নত ছিল। আর অন্যদিকে দেখুন বৈদিক যুগ, যেখানে প্রথম লোহার ব্যবহার শুরু হলো। এটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার ছিল না, এটা ছিল একটা হিউজ টেকনোলজিক্যাল লিপ, একটা বিরাট লাফ। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, লোহার ব্যবহার কিন্তু একদিনে শুরু হয়ে যায়নি। এর প্রথম পরিষ্কার প্রমাণ আমরা পাই পরবর্তী বৈদিক যুগে। যেমন ধরুন, সুরকোটার মতো কিছু জায়গায় প্রত্নতাত্ত্বিকরা লোহার অস্ত্রশস্ত্র খুঁজে পেয়েছেন। আর এগুলোই আমাদের বলে দেয় যে সেই সময়টা ঠিক কেমন ছিল। আচ্ছা, ধাতু নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু টাইম লাইনে ফেরা যাক। মানে বৈদিক যুগটা কিন্তু পুরোটা সময় একরকম ছিল না, একে আসলে দুটো আলাদা ভাগে ভাগ করা হয়। আর এই ভাগটা কেন হলো? কারণ ঠিক ওই সময়েই টেকনোলজি আর সমাজ দুটোই খুব বড় করে বদলাচ্ছিল। দেখুন, টাইমলাইনটা বেশ সোজা। প্রথম পর্বটা হল প্রাক বৈদিক বা ঋগ বৈদিক যুগ, যেটা চলেছিল প্রায় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর তারপর ঠিক 1000 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে শুরু হল দ্বিতীয় পর্বটা, পরবর্তী বৈদিক যুগ। আর এটাই সেই সময়ে যখন লোহার ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই পর্বটা চলেছিল মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এতক্ষণ তো আমরা ধাতু নিয়ে কথা বললাম, এবার চলুন আলোচনায় নিয়ে আসি মন্ত্রকে। কারণ বিশ্বাস করুন, লোহার মতোই পাওয়ারফুল ছিল সেই যুগের চিন্তাভাবনা, সেই যুগের দর্শন। আর এই সব কিছুর উৎস কি ছিল? বেদ। আর বেদ কিন্তু শুধু কয়েকটা ধর্মীয় বই ছিল না, এটা ছিল গোটা সমাজ চালানোর মূল শক্তি। তো প্রশ্ন হলো, এই বেদ জিনিসটা আসলে কি? দেখুন, এগুলোকে শুধু বইয়ের সমষ্টি ভাবলেই কিন্তু বিরাট ভুল হবে। বেদ ছিল, বলতে পারেন, বৈদিক সমাজের একটা অপারেটিং সিস্টেমের মতো। এর 4টে প্রধান ভাগ ছিল, আর এই ভাগগুলোই মানুষের ফিলসফি থেকে শুরু করে প্রতিদিনের কাজকর্ম সব কিছুকে গাইড করত। এর গঠনটাও কিন্তু বেশি ইন্টারেস্টিং। একদম গোড়ায় আছে সংহিতা, যেখানে মূল মন্ত্র বা স্তোত্রগুলো রয়েছে। এরপরের ধাপে আসে ব্রাহ্মণ, যেখানে বিভিন্ন যজ্ঞ বা রিচুয়ালের নিয়মকানুন ব্যাখ্যা করা হয়েছে। তারপর হলো আরণ্যক, মানে অরণ্যের বই, যেগুলো মূলত বনবাসী ঋষিদের জন্য লেখা হয়েছিল। আর সবশেষে আসে উপনিষদ, যেখানে রয়েছে গভীর সব দার্শনিক আলোচনা। এ কারণেই এটাকে বেদান্ত বা বেদের শেষ কথা বলা হয়। 108 এটা কিন্তু শুধু একটা র্যান্ডম নাম্বার নয়, এটা হলো প্রধান উপনিষদের সংখ্যা। ভাবুন একবার, এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে সেই যুগের দার্শনিক চিন্তা কতটা গভীর আর কতটা ব্যাপক ছিল। এটা আসলে জ্ঞানের এক বিশাল সমুদ্র ছিল। বেশ, তাহলে চলুন এবার প্রধান 4টে বেদের মধ্যে একটু উঁকি দিয়ে দেখা যাক কি আছে সেগুলোর ভেতরে। প্রথমেই আসছে ঋগ্বেদ, যেটা সবচেয়ে পুরনো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে মোট 1028টা স্তোত্র আছে, যেগুলো 10টা মণ্ডল বা অধ্যায়ে ভাগ করা। এর মধ্যে আমরা কি পাই? যেমন ধরুন বিখ্যাত গায়ত্রী মন্ত্র, আবার 10 রাজার যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার কথাও আছে। এমনকি দশম মণ্ডলে রয়েছে পুরুষ সূক্ত, যেখানে চতুর্বর্ণ প্রথার শুরুর কথাটা বলা হয়েছে। মানে বুঝতেই পারছেন, এটা একাধারে ইতিহাস আবার আধ্যাত্মিকতারও একটা অসাধারণ সংকলন। ঋগ্বেদের পর বাকি 3টে বেদেরও কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন সামবেদকে বলা হয় সুরের বেদ বা গানের বেদ, যজুর্বেদ হল যজ্ঞ আর বিভিন্ন আচারের গাইডবুক, আর অথর্ববেদ, ওটাতে আছে জাদুবিদ্যা, মন্ত্র আর দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যার সমাধান। প্রত্যেকটাই কিন্তু একেবারে আলাদা। এই যে আমরা বলি সত্যমেব জয়তে, মানে সত্যের জয় অবশ্যম্ভাবী, এই কথাটা কোথা থেকে এসেছে জানেন? এটা এসেছে মুন্ডক উপনিষদ থেকে। ভাবুন, হাজার হাজার বছর আগের একটা কথা আজও আমাদের জাতীয় মূলমন্ত্র। এটাই তো এর শক্তি। আর শুধু এটাই নয়, আরও একটা অসাধারণ ধারণা এই যুগ থেকেই এসেছে, বসুধৈব কুটুম্বকম, মানে গোটা পৃথিবী একটা পরিবার। এই ভাবনাটা এসেছে মহা উপনিষদ থেকে। এটা শুনলেই বোঝা যায় সেই যুগের চিন্তাভাবনা কতটা আধুনিক ছিল।
তো এই যে এত গভীর সব দার্শনিক কথাবার্তা, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। এগুলো তৈরি হয়েছিল এমন একটা সমাজে যেটা নিজে একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর এই পরিবর্তনের পেছনে মূল কারণটা কি ছিল? সেই লোহা। চলুন এবার দেখি কিভাবে লোহা আর সময় মিলে মিশে গোটা সমাজটাকেই বদলে দিয়েছিল। বৈদিক সমাজের একটা খুব ইন্টারেস্টিং দিক ছিল গরুর গুরুত্ব। বিশেষ করে প্রাক বৈদিক যুগে গরুকে বলা হতো অঘন্যা, মানে যাকে হত্যা করা যায় না। গরু তখন ছিল ধন সম্পদের প্রতীক। এমনকি গরুকে কেন্দ্র করে যে যুদ্ধ হতো তারও একটা নাম ছিল গোভিষ্টি। তবে সমাজের একটা দিকে কিন্তু একটা বড় সড় পরিবর্তন এসেছিল, আর সেটা হলো নারীদের অবস্থান। দেখুন, প্রাকবৈদিক যুগে নারীদের সম্মান ছিল অনেক বেশি। তারা সভা সমিতির মতো পাবলিক মিটিংয়েও যেতে পারতেন। বিধবা বিবাহর চলও ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে ছবিটা পুরো পাল্টে গেল। তাদের অবস্থানটা অনেক নিচে নেমে গেল। তাদের সভা সমিতিতে যাওয়া বন্ধ হয়ে গেল। বিধবা বিবাহ আর আগের মতো মানা হতো না। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যুগের প্রভাব কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। আজকে তুরস্ক, সেখানে একটা শিলালিপি পাওয়া গেছে যার নাম বোগাজোকই শিলালিপি, আর সেখানে ইন্দ্রের মতো বৈদিক দেবতাদের নাম খোদাই করা আছে। ভাবা যায়? এটা প্রমাণ করে যে সেই সময় সংস্কৃতি আর চিন্তাভাবনা কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, হাজার হাজার বছর আগের সেই প্রযুক্তিগত পরিবর্তন আর দার্শনিক বিতর্কগুলো কিভাবে আজও আমাদের আধুনিক দুনিয়ার উপর প্রভাব ফেলে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজলে হয়তো আমরা আমাদের নিজেদের শিকড়কে আরও ভালোভাবে চিনতে পারব।